হ্যালো এভরিওয়ান। আমি একালব্য থেকে বলছি। ঠিক আছে? তো WBDCL এর আমাদের আমি এই কদিন ক্লাস নিয়েছি। আমার এতদিন পেড বলো বা ফ্রি বলো, আমি ক্লাস নিয়েছি YouTube এ। মোটামুটি কনটেন্ট আমি দিয়ে দিয়েছি। কেমন কি পড়াচ্ছি না পড়াচ্ছি তোমরা দেখেছো। আমি তার সম্পর্কে একটুখানি বলবো। ধরো আমার কাছে যারা Google ফর্ম ফিল আপ করেছো, ঠিক আছে? করেছিলে, তাদের ঘরে যারা আমি ফোন করেছি তাদের ঘরে আমি অ্যাকসেপ্ট করেছি। কিছুজন ধরো আমি গুগল ফর্ম ফিল আপ করেছিলে বা তাদের ঘরে আমি ফোন করেছি, তারা এত বিজি আমার ফোন রিসিভ করতে পারেনি বা ধরেনি। ঠিক আছে? এরকম ছেলেরা গুগল ফর্ম ফিল আপ করবে না। ঠিক আছে? এরকম ছেলেরা গুগল ফর্ম ফিল আপ করো না প্লিজ। ঠিক আছে? কারণ আমারও টাইম আছে। ঠিক আছে? আমি এটা নিয়ে কাজ করি। ঠিক আছে? এবার তোমাদের WBSCDCL এর যে এক্সামটা আমাদের নোটিফিকেশন বেরিয়েছে, আর 4-5 দিন আছে ফর্ম ফিল আপ এন্ড হয়ে যাবে। ঠিক আছে? তো যারা উম মানে ফিল আপ করোনি তারা ইমিডিয়েট করে নাও। ঠিক আছে? কারণ এই রিক্রুটমেন্ট আবার কবে আসবে আমরা জানি না। ঠিক আছে? তবে এই নেক্সট কিছু TCL ও আসতে পারে। ঠিক আছে? তো আমি কিছু একটা কথা বলি টেস্ট সিরিজ সম্পর্কে বা কিছু সম্পর্কে বলি। দেখো, WBSCTCL এর এক্সাম হতে গেলে আমাদের একটা কাট অফ প্রেডিকশন করে চলতে হবে যে এই কাট অফ আমাদের হতে পারে। ঠিক আছে? এই কাট অফ ধরে আমাদের করে এগোতে হবে। যারা আমার কাছে পড়ছো তারা আসবে, এই কদিনে কি করব না করব তার একটা প্ল্যান আমি বলে দিচ্ছি। আমি WBSCTCL এর মেন যেটা টেস্ট সিরিজ ফলো করার জন্য আমি যেটা সাজেস্ট করব আমার মনে হয়, দেখো আমি কোনো কোচিং সেন্টারের টেস্ট সিরিজ নিয়ে কোনো কথা বলবো না। আমি কেন কিছু কিছু টেস্ট সিরিজের ভালো টেস্ট সিরিজের কথা আমি বলবো সেটা আমি বলছি। এখানে কোনো প্রমোশন নয়। কিছু জানার, কিছু আমাদের শেখার, ঠিক আছে? কিছু আমাদের আমাদের ঘরে সেটাকে কাজ করতে হবে যে কি করে আমাদের স্ট্র্যাটেজি করতে হবে সেটা নিয়ে চলবো। সিলেবাস আমাদের দেয়নি। ঠিক আছে? আমি সিলেবাস সম্পর্কেও কিছু কথা বলবো। ঠিক আছে? এগুলো তোমাদের শোনা দরকার। যারা আমার কাছে পড়ছো, যারা আমার কাছে আসবে ঠিক করছো দাদা কি পড়ায় না পড়ায় সেটা নিয়েও আমি গল্প বলবো। ঠিক আছে? আজকে আমি এই কদিন কাজ করেছি, আরো কাজ করব। ঠিক আছে? আমি এবার তোমাদের করে বলছি। ঠিক আছে? ভালো করে শুনবে, মন দিয়ে শুনবে। দেখো, আমি ফার্স্ট একটা কথা বলি। ঠিক আছে? যে কথাটা হচ্ছে কি, হুম, যে কথাটা শোনো ভালো করে। আমাদের ফার্স্ট দেখো, আমি যারা আমার কাছে পড়ে, যারা আমার কাছে পড়ে, ঠিক আছে? তুমি দেখো, ঠিক আছে? যারা পড়ে এখানে আমি তাদের টেস্ট সিরিজ অ্যানালিসিস করেছি। ঠিক আছে? তাদের টেস্ট সিরিজ আমি এখানে অ্যানালিসিস করেছি। এবং দেখো আমি যেটা সবথেকে প্রেডিক্ট মানে সবথেকে ভালো টেস্ট সিরিজ যেটা আমি বলবো সেটা টেক্সট বুক। আমাকে টেক্সট বুক কোনো কুপন করা বা কিছু করার জন্য আমাকে পয়সা কড়ি দেয়নি, বা আমি অত আমার সোর্সও নেই যে আমি টেক্সট বুক আমি এড করব। কেন টেক্সট বুক বেস্ট সেটা একটা কথা বলি। দেখো, যারা এই কদিনই ১ মাসের মধ্যে যারা মানে নোটিফিকেশন বেরিয়েছে তারা করেছে 167, 167 জনের পরীক্ষা অ্যাটেম্প্ট করে, তারা মজা মেরে করুক বা যাই করুক, 167 তারা এক্সামে জন পার্টিসিপেট করেছে। ঠিক আছে? তারপর দেখো 162, এটা আমার ছেলেরা কালকে এক্সাম দিয়েছে। কালকে। এখন ১ মাসও হয়নি। 167 জন ফর্ম ফিল আপ করেছে। কম্পিটিশন কতটা হবে, কি হতে পারে সেটা আমি সব ওভারঅল কথা আজকে আমি বলে দেবো। ধরো 167 জন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে সে পেয়েছে 22, 22.7 পেয়েছে। ঠিক আছে? তার মধ্যে তার র‍্যাংক কত? 68.22। ঠিক আছে? ভাজিত তোমার হচ্ছে 85। মানে হচ্ছে তোমার উম 22 ভাজিত 85। 25% তার নাম্বার। ঠিক আছে? পেয়েছে। ফ্রেশার স্টুডেন্ট। তার নেগেটিভ দেখো, কারেক্ট হচ্ছে 32 টা, ইনকারেক্ট হচ্ছে 28 টা। লক্ষ্য করবে, নতুন স্টুডেন্ট সে। ঠিক আছে? ওবিসি কাট অফ, ওবিসি ক্যাটেগরি। ঠিক আছে? ওবিসি ক্যাটেগরি আমার কাট অফ নিয়ে আমি পরে গল্প করছি। তারপরে দেখো, ইনি ইনি তার দেখো 167, মানে এ 22 পেয়ে সে 68 র‍্যাংক করেছে। তাহলে দেখো, তাহলে তুমি ধরো এখানে ধরো তারপরেরটা দেখো 39 পেয়েছে। 39, 39 হচ্ছে 37 ভাজিত হচ্ছে তোমার 85, 43%। এ 20 খানা রং করে 44 টা ঠিক করেছে। দেখো, এরা কিন্তু আমার কাছে পড়ছে। আরো অনেকজন পড়ছে, তারা টেস্ট দিচ্ছে না।
সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। সে ভাবছে আমি এক্সামে ক্র্যাক করে ফেলবো। আমি 0 পেলেও কি হবে, না পেলেও কি হবে আমার দেখার দরকার। কিন্তু ভাই এই যে আমি ওভারঅল একটা কথা বলছি, তারপর এটা খুব শোনা প্রত্যেকের উচিত। ঠিক আছে? দেখো 30 সে কিন্তু 37 বা 39 র‍্যাংকে চলে গেছে। ছেলে কিন্তু 167, 162 100 র উপর ছেলে। ঠিক আছে? কোনো কোচিং সেন্টারে তুমি যেকোনো কাছে কোর্স কেনো, তারা কিন্তু এত ছেলে টেস্টে পার্টিসিপেট করবে না। যারা ভালো ছেলে, যারা সেলফ স্টাডি করে, যারা ভালো, তারা কোনোদিন মেডিরিস কিনতে পারে, ভালো কোচিং সেন্টার কিনতে পারে। কিন্তু আমার মনে হয় মেডিরিতে যে এত স্টুডেন্ট নেই, সবার কাছে টেক্সট বুক অ্যাভেলেবেল নেই। ঠিক আছে? তারপরে দেখো, আরেকটা জিনিস দেখো, খুব ইম্পোর্টেন্ট লক্ষ্য করে দেখবে। এই দুটো ছেলে, ঠিক আছে? আমাকে যে কজন তারা টেস্ট সিরিজ দিত তাদের প্রত্যেকের আমি কথা বলব। এই দুটো ছেলে, তারা দেখো একজনাকার হচ্ছে 40.73, তার স্কোর হচ্ছে 40.73, আর একজনের কোর্স হচ্ছে 40.06, তাদের হচ্ছে 85। 40 পয়েন্ট ধরো, আমি 40ই ধরছি, 40 পয়েন্ট ধরো 40 পয়েন্ট হচ্ছে তোমার হচ্ছে 73 ভাজিত হচ্ছে 85, তোমার হচ্ছে 47%। ঠিক আছে? 47% তোমার হচ্ছে আছে, এরও 40.06। দেখো ভাই, 158 জন পার্টিসিপেট করেছে, 158 জন পার্টিসিপেট করেছে, 0.73 মাইনাস 0.606, এটা করলে 0.67 হয়, 0.67 হয়। ঠিক আছে? 0.67 এর 5 খানা ছেলে ঢুকে গেছে। দ্যাট ইজ ভাবার, যারা প্রিপারেশন নিচ্ছ, মানে দুটো নেগেটিভ, একটা ভুল 1-এর 3। তো দেখো দুটো ভুল করার জন্য তার র্যাঙ্ক দেখো 5টা ছেলে কিন্তু এর মধ্যে ঢুকে গেছে। তাদের পার্সেন্টাইজ 47। ঠিক আছে? ঠিক আছে? 40। ঠিক আছে? কাট অফ দেখাচ্ছে 52, 50 কাট অফ নিয়ে পড়ে আসছে। এদের র্যাঙ্ক দেখো 30, 25, 158টা ছেলের মধ্যে। বুঝতে পারছো? 158টা ছেলের মধ্যে। ঠিক আছে? তারপরে একজন দেখো স্কোর দেখো 34, 154, 34 র্যাঙ্ক। কত স্কোর করছে? 38.73, মানে একই স্কোর। তাদের স্কোর কিন্তু দেখো এই 25, 40, 2 নম্বর কম। 2 নম্বরের মধ্যে সে ঢুকে গেছে কত? 4টে জন ছেলে ঢুকে গেছে। ঠিক আছে? 4টে ছেলে ঢুকে গেছে। 25 থেকে 4 জন, 30 আর 34, ধরো 30, 40.06, 38 পয়েন্ট ধরো তোমার হচ্ছে 73, কখনো ছেলে ঢুকে 4টে ছেলে ঢুকে গেছে। 34 র্যাঙ্ক। তারপর যেটা দেখো, সব থেকে যেটা ভালো দুজন স্কোর করেছে, 50.73, তার র্যাঙ্ক হচ্ছে 11। মানে ভালো, খারাপ স্কোর নয়। 50.73 মানে ভালো স্কোর। ঠিক আছে? 50.73 মানে হচ্ছে 50.73 ভাজিত মানে 50.73 ভাজিত 7 ভাজিত হচ্ছে তোমার 85, 59%, এরকম ধরো আছে। ভেরি গুড নাম্বার। এই নাম্বার খুব ভালো, 60%। আচ্ছা, ঠিক আছে? তাহলে তুমি দেখো এখানে 154 জন পার্টিসিপেট করছে, মানে 160 জন পার্টিসিপেট করছে। এবার আমাকে একটা কথা বলো, তুমি যখন এরকম ধরো, তুমি যখন এই টেক্সট বুকে করবে, অনেক ছেলে এক্সাম দিচ্ছে, অনেক ছেলেরা এক্সাম দিচ্ছে, তাদের তুমি বুঝতে পারো তোমার জায়গাটা কোথায়, তুমি কোন জায়গাতে বিলং করছো, কম্পিটিশন রেট কতটা, সিট কতটা, তুমি এই জায়গাটা কিন্তু বুঝতে পারবে যে আমার র্যাঙ্ক কতটা আছে, কোন জায়গায় আছে, কি আছে। ঠিক আছে? নেগেটিভ নিয়েও আমি কথা বলবো। ঠিক আছে? কোন জায়গাতে আমি আছি। ঠিক আছে? এবার ধরো আমাদের যে সিটটা বেরিয়েছে, আমাদের যে ধরো পরীক্ষার সিটটা বেরিয়েছে, আমার সিট কিন্তু আমি 415 ধরবো না ভাই, 241 ধরবো ভাই, কারণ ইসি ক্যান্ডিডেট আছে আমাদের। ধরো প্রথমে যখন ইন্টারভিউ পর ইসিকে অনেকে বলছে, নাকি আমাকে কমেন্ট করছে ইসিকে ঢুকিয়ে নেই, প্রথমে তো ভাই ইসি না হলে জেনারেল ক্যাটাগরি ঢোকাবে, এরকম তো বলা নেই, তাহলে আমাকে 241 তো ফ্রেশ ক্যান্ডিডেট ধরতে হবে। তুমি ধরে নাও হিসেব করে, যে ওয়েস্ট বেঙ্গলে যেই জন্যে, মানে ওয়েস্ট বেঙ্গলের WBDCL এর জন্য ছেলে অন্তত 20 থেকে 25,000 ছেলে ফর্ম ফিল আপ করবে, অ্যাপ্রক্স 20 থেকে 25,000 ছেলে ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে? তোমার ফাইট হবে, তোমার জেনুইন ফাইট হবে কিন্তু ভাই, অনলি 500 খানা স্টুডেন্টের মধ্যে, জাস্ট সিরিয়াস স্টুডেন্ট, 500 থেকে 600, তার বেশি স্টুডেন্টের মধ্যে ফাইট হবে না। এবার বলো দাদা কেন? কারণ হচ্ছে বেশিরভাগ ছেলে কিন্তু এই TCL এ খুব একটা আশা করে থাকে না, তারা রেলকে নিয়ে ভাবনা বিভিন্ন একটা এক্সামকে ফলো করে চলে না। যারা অনেক দিন ধরে স্টাডি করছে, তারা ওই রাখতে পেরেছে এইভাবে, যে আমি মোটামুটি টপিক শেষ করবো, সিলেবাস শেষ করবো, মিনিমাম 500 স্টুডেন্ট, আমি পুরো জেনুইন স্টুডেন্ট, তাদের মধ্যে ফাইট হবে। এবং তারা যদি 500 থেকে আমি 500 ধরলাম, মানে খুব ভালো, মানে এদের সাথে তুমি কম্পিটিশন করতে পারবে না ভাই। এই 500 খানা স্টুডেন্ট বলে, এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ, এটা হবেই, এটা জেনুইন। আর 100 খানা হচ্ছে অ্যাভারেজ, আর আর বাকি যে 500 খানা আছে, সেটা হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্ট, মানে ঠিক আছে অ্যাভারেজ। আর বাকিরা যেটা আছে তারা ভাই ক্যাটাগরি,
মানে আমি বলতে চাইছি তারা হয়তো পড়ছে, এরকম স্টাডি করছে, ঠিক আছে। কিন্তু ৫০০ খানা যে স্টুডেন্ট আছে তাদের সাথে তুমি ১.৫, ০.৩, ০.৪, 0.67, 0.53 এর মধ্যে কিন্তু ফ্রিকশন ফাইট হবে কিন্তু। এই ৫০০ খানা স্টুডেন্টের মধ্যে। সিট কিন্তু 241। মানে এই ৫০০ খানা কেউ, মানে তুমি ভাবো না যে ৫০০ খানা ডবল করে, না, ২ জন করে ডিফারেন্স নেই। এই ৫০০ খানার লড়াই চলবে। এই ৫০০ খানা ছেলের মধ্যে তোমার লড়াই যেটা হবে 0.53, 0.66, 0.63 যে দেখালাম ৫ টা স্টুডেন্টের মধ্যে যে ডেমো একটু আগে দেখালাম। এই ভিডিও এইখানটা দেখালাম দেখো। এই দেখো এইখানটা দেখালাম। যেটা হচ্ছে তোমার এই যে এই জায়গাটায়, এই জায়গাটায়। এই দেখো। এই যে 0.63, 0.67 এর মধ্যে ঢুকে যাচ্ছে। ৫ খানা স্টুডেন্ট এরকম কিন্তু ঢুকবে। এই ৫০০ খানা স্টুডেন্টের ফাইটটা কিন্তু এরকম হবে। মানে তুমি বুঝতে পারছো না কতটা, মানে কতটা আমাদের কাছে কঠিন ব্যাপার। এগুলো কোনো বলবে না কেউ। স্ট্রেস দাও, কোর্স কেন, এটা কিন্তু এইখানে ফ্যাক্টরটা তোমাকে ধরতে হবে। এই ফ্যাক্টরটা মানে ফেলে দেওয়ার ফ্যাক্টর নয়। পয়েন্টস মানে এই 0.6 5 খানা ছেলে ঢুকে যাও। ১ নম্বরের মধ্যে ঢুকছে না ভাই। 0.67 এর মধ্যে। এই ৫০০ খানা ফাইট কিন্তু ছেলে ফাইট। বাকিদের ভাই ধরে নাও এভারেজ। আচ্ছা। এবার আমি তোমাকে বললাম। এবার কাট অফ। দেখো কাট অফ আমি আবারও বলছি, তুমি কাট অফ, আমার যেটা কাট অফ, যেটা আমি এটা করেছিলাম, অনেক ছেলে ভোট করেছে, জাস্ট মজা মারার জন্য আমি দিয়েছিলাম, আমি একটুখানি এন্টারটেনমেন্ট করেছিলাম। ভাই আমার কাট অফ যেটা মনে হচ্ছে নেগেটিভ মার্কিং আছে, নেগেটিভ মার্কিং এর জন্য কাট অফ কিন্তু তোমার খুব বেশি হাই হবে না, ঠিক আছে। ধরে রাখো ৫০, ৫০-৫৫ পেলেই তোমার একটা সিলেকশন হবে। কিন্তু হ্যাঁ, এখানে তুমি সবসময় তুমি ৭০ করে এলে, ভুল হয়ে গেল, এটা করো না। তোমার ৫০-৬০% পেলেই মানে মোটামুটি তুমি একটা জোনে আছো। এবার প্রশ্ন একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন হলে, শক্ত প্রশ্ন হলে, ঠিক আছে? একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন, একটা নতুন কনটেন্ট, নতুন কোশ্চেন ঢুকে গেছে, এরকম শক্ত, মানে একটা টাফেস্ট পেপার হলে, সে বাংলাও টাফ হতে পারে, সে তোমার ইংলিশও টাফ হতে পারে, সবকিছু টাফেস্ট একটা স্ট্যান্ডার্ড একটা মডারেট কিছু পেপার করে ৫০-৫৫ মধ্যে কাট অফ যেতে পারে। ঠিক আছে? এটা তুমি ধরে রাখো। যারা ৭০ দিয়েছে, ৬০-৬৫ তারা ভগবান। তারা কিন্তু অনেক ভগবান। ঠিক আছে? যারা সবসময় তো ধরো একটা ছেলেরা যে পড়াশোনার প্রিপারেশন নিচ্ছে, সবসময় তো ভাই মজা মেরে ভোটিং করে তো হয় না। কারণ হচ্ছে আমাদের এই মজা মারতে মারতে পরীক্ষা ৫ বছর ৬ বছর অন্তর অন্তর আসছে। আমরা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন করে, কোশ্চেনগুলো প্রিন্ট আউট করে বই তৈরি করতে পারছি, তাই না? সবকিছু তো মজা মেরে হয় না। তোমরাই জন্য দায়ী। তোমাদের কাছে সব সোর্স অ্যাভেলেবেল হয়ে আছে, কোশ্চেন পেয়ে যাচ্ছ, কোশ্চেন সলভ করছো, কিন্তু কি সবার কাছেই অ্যাভেলেবেল? বিভিন্ন জায়গায় কোশ্চেন সিরিজ পেয়ে যাচ্ছ সবাই। আমি একা পাচ্ছি না, সবাই পাচ্ছে। প্রত্যেকটা ছেলে আজকে অ্যাভেলেবেল হয়ে যায়। টেক্সট বুকের মতো জায়গায় পিআইকিউ পেয়ে গেছি, সেখান থেকে সলভ করছি। আমি বলছি এক্সাম ক্র্যাক হয় না। না ভাই, কম্পিটিশন ৫০০ খানার মধ্যেই হবে। সেখানে 0.67 এর মধ্যেই তোমাকে লড়াই করতে হবে। তুমি যতটা এগিয়ে যেতে হবে তত তোমার ভালো। তোমাকে সবসময় ৭৫ এর মধ্যে ৭৫ পেতে ৮০ পেতে হবে এরকম কোনো মানে নেই। তুমি যেটুকু করবে কারণ নেগেটিভ একটা ভুল গেলে, দুটো ভুল গেলে 0.33 এর মধ্যে তোমার ২ খানা ছেলে ঢুকে যাবে। আমি কাট অফ নিয়ে কথা বলব না। আমি জানি টেকনিক্যালে 60% মানে বিশাল একটা ব্যাপার। এবার বলো দাদা তুমি কেন বললে? ভাই কেএমসি পরীক্ষায় মোটামুটি ধরে নাও ২০ খানা ভ্যাকেন্সি ছিল, ১৯ খানা ভ্যাকেন্সি ছিল। ১৯ ইন্টু ৬, ১৯ ইন্টু ৩ গুণকে ডেকেছে, ঠিক আছে? ১৯ ইন্টু ৩, ৫৭ কোনো ছেলেকে ডেকেছে, কাট অফ গেছে জেনারেল ক্যাটাগরি 170। আমার যেটা মনে হয়, যেটুকু আমার তো ধরো অনেকে মানে যারা পড়াশোনা করে এদিক ওদিক খবর দেয়, ১৭০ কাট অফ, ১৭০ যাদের পেয়েছে তাদের নাম এসেছে, এরা বলেছে। প্রশ্ন কেস ইজি ছিল। আমার ছেলেরা কিন্তু এভারেজ স্কোর কিন্তু ১৫৫ থেকে ১৬০ এর মধ্যে সবারই আছে। কোশ্চেন সোজা হলে এই একটা প্রবলেম কিন্তু আমাদের হবে। তো আমরা তো কোশ্চেন জানি না কি হবে না হবে। তোমাকে ১০টা সিলেবাস দেখিয়ে দিলাম, পিএলসি, স্কাডা, মাইক্রোকন্ট্রোলার, কন্ট্রোল প্রসেসর, সি প্রোগ্রামিং, ডিজিটাল মাইক্রো প্রসেসর, এত মেশিন, ফার্স্ট সিলেবাস, ঠিক আছে? এত সিলেবাস কোনো ৬ মাস কেন, ২ মাস কেন, ১ বছরেও শেষ করতে পারবে না। সম্ভব নয় ভাই। মেশিন, হ্যাঁ, শেষ করতে পারবে না। একটা চাপের ব্যাপার আছে। ঠিক আছে? তো এটা লাফিয়ে তো বলতে পারি না যে সিলেবাস ইজি। মানে কম্পিটিশনটা খুব একটা, মানে আমি কি বলবো, খুব ইজি নয়। ঠিক আছে? ৫০ টা দেখে বলছি টেকনিক্যাল ৫০ টা। কিন্তু এই ৫০ টার মধ্যে গল্প কিন্তু অনেক আছে। নট জোকিং কিন্তু ভাই। তোমরা একটা টার্গেট ধরে নিতে চলো আমি 60% টেকনিক্যালে 30, ৩৫ এর মধ্যে ৩০ করবো নন টেকনিক্যালে, টেকনিক্যালে ৩০, বা তুমি ধরো টেকনিক্যালে তুমি ৪০, নন টেকনিক্যালে ২০, এই একটা এভারেজ ধরে তোমরা এগিয়ে যাও। বা সোর্স, কম্পিউটার বলো, বাংলার সোর্স কি ভাই, প্রত্যেক টিচার বা আমরাও কি করি, আমরা যে টিসিএল পিডিএফ যেগুলো দিই সেগুলো অ্যানালিসিস করে একটা কন্টেন্ট তোমাকে দিয়ে দেয়, নিজেও পারবে ভাই। ঠিক আছে, এগুলো নিজেরাও পারবে। পিআইকে অ্যানালিসিস, ভাই তুমি পিআইকে অ্যানালিসিস কি করে করবে? তুমি যদি কোনো জায়গায় কোর্স কিনতে চাও, কিনতে পারো ভাই।
তোমার ব্যক্তিগত ব্যাপার। আমিও আমার মতো কাজ করব। ঠিক আছে? কম্পিউটারও বলে কাজ করব, বাংলা কি করে কাজ করতে হয় করব। যাতে তুমি এক্সামে একটা আসো। তোমাকে আমি পদ, অব্যয়, হ্যাঁ? সমাস এসব হিউজ এত বড় দিলাম যে লাস্টে টেকনিক্যাল ভুলে গেলাম এসব নয়। তোমাকে এক্সেলে অনেক টুটা ফর্মুলা এটা সি টিপলে কি হয় না হয়, ভাই যেটুকু দরকার তোমার, তোমার ২৫ মধ্যে ৩০ তোমাকে তুলতেই হবে নন টেকনিক্যালে। যেটুকু দরকার সেটুকু গাইডেন্স আমি পারবো ভাই দিতে। ঠিক আছে? এবার দেখো, আমার এবার মেন প্রসঙ্গ হয়ে গেল কাট অফ হয়ে নিয়ে কথা হলো এক্সাম ডেট। ভাই এক্সাম ডেট আমার যেটা মনে হয় কেউ জানি না কবে কি হবে। আমি মনে করব যে যারা হিউজ লেভেলে প্রিপারেশনের মধ্যে আছো, অনেকদিন ধরে প্রিপারেশন আসছো, ভেবেছি যে ডিসিএল থেকে শুরু করব, আমাদের ডিসিএল আস্তে আস্তে খুব মানে অধৈর্য হচ্ছে কবে আসবে, তাদের কাছে ভাই আমি তাদের ঘরে একটা তোমার এক্সাম ডেট মেনে করে চলো ভাই, এন্ড অফ দ্য জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ভাই পরে যত দেরি হবে তত ভাই আমাদের ভালো বা খারাপ আমি জানি না। যত তাড়াতাড়ি হবে এক্সাম ভালো। তুমি এক্সামে যে ১ মাসে প্রচুর পড়ে নেবে, কিন্তু এটা প্রচুর যে পড়বে কোর্স কিনে পড়বে তাদের ভালো হবে। আমার মতে বলে সেটা নয়। আমার মতে বলে যেটা হচ্ছে মেন অফ দ্য ইয়ে হচ্ছে আমার এন্ড অফ দ্য জানুয়ারি। তারপর ফেব্রুয়ারি হলেও বা টাইম দিলে খুবই ভালো। আমি সেই হিসেবে এগিয়ে চলবো। এন্ড অফ দ্য জানুয়ারি। ফেব্রুয়ারি হলেও ভালো, মার্চ হলেও ভালো, এপ্রিল হলেও ভালো, সে ডাজ নট ম্যাটার। আমি এন্ড অফ দ্য জানুয়ারিতে মোটামুটি সিলেবাস শেষ করবো, টেস্ট সিরিজ দেবো, এই রাউন্ড চালালে আমার চলবে। টেস্ট সিরিজ করতে করতে অ্যানালিসিস করতে করতে পড়বে, এরকম করবো। এবার ধরো তুমি একটা এক্সাম নিয়ে বসে থাকলে তো হবে না। আমাদের পরে হয় টিসিএল আসতে পারে, পিএসসি আসতে পারে, আসবে এক্সাম। এক্সাম আসবে। ঠিক আছে? এক্সাম আসবে। তুমি যদি কারো কাছে পড়তে যাও, গাইডেন্স নিতে পড়তে যাও, পড়তে তোমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে? আমার কাছে আসতেও পারো, তার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে? আমি কি করাবো না করাবো ব্যক্তিগত। আমি তোমাকে এই ২ মাসে ৩ মাসে পুরো ইলেকট্রিক্যাল শেষ করতে পারবো না। কেউই পারবে না। পুরোপুরি পড়িয়ে দিতে পারবে। মেশিন কি করে ঘুরে বুঝিয়ে দিলে হয়ে গেল, মেশিন শেষ। দ্যাটস নট এটা। এসি ফান্ডামেন্টাল সার্কিট কি করে হয়, এটা ভাই তারা পারবে। আবার হয়তো ধরো এই যে বিভিন্ন ধরো যে কোশ্চেন আসছে টপিক ওয়াইজ ভাগ করে দেবে। বাট তাদের ব্যক্তিগতভাবে তারা যেভাবে পড়ে তোমাদের এক্সাম ক্র্যাক করে নেয় তোমাদের দরকার। ঠিক আছে? যে আমি পাওয়ার সিস্টেমে এত বছরের প্রশ্ন আমি ভাগ করলাম। যেমন জেবি গুপ্তা ইওতে যেমন করা আছে। ঠিক আছে? ইওতে নতুন বই ৪০,০০০ এমসিকিউ আছে। সেখানে হিউজ প্রশ্ন, রিসেন্ট প্রশ্নও আপডেট করে দিয়েছে। অঞ্জন ঘোষ এটা করবে না। আমি কেমন করব? তোমরা আমার দেখেছো। আমার ইউটিউব অ্যানালিসিস দেখেছো। দিয়েছি। এটা তো জাস্ট ডেমো। এটা ডেমো। তুমি যদি আমার পিআইকিউ পড়ো, পিআইকিউ কিসের পড়বে? ডিসিএল তো পিআইকিউ হয়নি। টিসিএল এর হয়েছে। টিসিএল এ যদি পিআইকিউ পড়ো, এমনভাবে এনালাইসিস করে দিয়েছি ভাই, যদি তুমি পরীক্ষার হলে ওইখান থেকে যদি ১০ থেকে ১২ নম্বর ছাক্কা নাম্বার তুলে আসতে পারো, তাহলেই তুমি বুঝতে পারবে যে এই দাদা অঞ্জনদার কনটেন্টে কি জোর আছে। তুমি এমনভাবে এই কনটেন্ট আমি কাজ করছি এবং পড়াচ্ছিও, তুমি এইখান থেকে ১০ থেকে ১২ নম্বর সেটা তুমি তুলে আসতে পারবে। সেটা একটা মানে হিউজ তোমার নাম্বার তোলার একটা জায়গা। মানে কি এডি কারেন্ট লস কি জন্য হয়? এগুলো কিন্তু ভাই আমার নোটে পড়লে, কমন পেলে বা ইউটিউবে আমার নোট থেকে এসেছে, ক্লাস এর নোট এসেছে। এটা সবাই জানে। যেটা আমার কাজ হচ্ছে এক্সামে আমরা যখন এক্সাম দিই, আমরা নতুন প্রশ্ন থেকে ভয় খেয়ে যাই। ইস! এগুলো তখন দেখি। কিন্তু না, তুমি যখনই আমার কনটেন্ট পড়বে, আমার এনালাইসিস পড়বে, তুমি দেখবে কোনো নতুন প্রশ্ন নেই। সবই কিন্তু পড়েছি। হ্যাঁ, আমি রিভিশন করতে পারছি না। রিভিশন করলে তোমার এক্সাম ক্র্যাক হয়ে যাবে। সেইটা আমি কাজ করছি। আমি কনটেন্টের কাজ করতে আমার ৫ বছর লাগে। কিভাবে সাজাবো, কিভাবে করব, কিভাবে পড়বে। তুমি আমার কাছে যখন পড়ছো টিসিএল এর জন্য ধরো কেউ আমার কাছে Google ফর্ম ফিল আপ করেছো। আমি তো টিসিএল তো করব না। তাকে হয়তো পিএসসিও করাতে পারবো। তাকে একটা অ্যাডভাইস দেবো, হ্যাঁ, এরকম করে পড়লে কিন্তু হবে। তোমাকে এদিক ওদিক ছুটতে হবে না। হ্যাঁ, যেটা তুমি বুঝতে পারবে না, YouTube এ যেকোনো টিচার সেই জায়গাটায় বেস্ট লেভেল এক্সপ্লেইন করেছে। আমার টার্গেট হচ্ছে কোশ্চেনে পরীক্ষার হলে নতুন প্রশ্ন ফ্রেম হয়ে তুমি ভুল মানে ঘাবড়ে না যাও। এটা আমার কাজ। আমি সেই ভেবেই এনালাইসিস করেছি এবং এবং প্রত্যেকটা যেটা দেখি টপিক ওয়াইজ আছে ভাই। একটা কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনটা ভাই কি, কি প্রশ্ন এসেছে সেটা আমার এক্সপেরিয়েন্স। সেটা কোন টিচার পারবে না। কারণ তারা কিন্তু তারা কেন পারবে না ভাই? আমি কেন তাদেরকে ছোট করছি না। তারা আমার কাছে খুবই ভালো। কেন? তারা কলেজ পড়াচ্ছে, তারা গেট পড়াচ্ছে, তারা অনেক কিছু তারা এইটাকে নিয়ে ফোকাস করে, এটা নিয়ে ছেলেকে তুলে নিচ্ছে একটা তাদের কাছে ধরো কলেজের ছেলে পড়ে, সেমিস্টার পড়ে। ধরো আমি একটা কথা বলি যে জেইই এক্সাম। এখানে যারা বিটেক, এমটেক করে পরীক্ষাটা দিচ্ছে ভাই তাদের রং। আমি চাই তাদের ঘরে দেয়নি, সুযোগ দেয়নি, ঠিক করেছে। আমি মনে করি। এটা একটা একটা ডিপ্লোমার পরীক্ষা রে এটা। আমি ডিপ্লোমা করে গেট বিটেক করেছি, গেট দিচ্ছি, সেটা তার আলাদা ব্যাপার। সে সুযোগ পাচ্ছে, সে ডিগ্রি করছে, তার ফল্ট। একটা যেই এক্সামে ভাই ২৫ বছর লাগে, ২৫ বছর মনে বসার নিয়ম। ঠিক আছে? তুমি সে গেট দিয়ে এসে যদি এই এক্সামটা ক্র্যাক করে
বলে যে আমি এক্সাম করেছি এটা আমার মনে হয় এটা ঠিক আছে। যেই এক্সাম জুনিয়র ইঞ্জিনিয়ার, ঠিক আছে? এটা অনলি আমি ডিপ্লোমা ছেলেকে ফোকাস করব। ডিপ্লোমা একাডেমিক ছেলেকে মেইন আমার পাখির চোখ। এবার কি হয়? তুমি ধরো যাদের কাছেই তাদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে? আমি একটা কথা বলবো, আমার কনটেন্ট পড়লে হয়তো তুমি পুরো ঘাবড়ে যাবে না। এমন হয়তো তোমাকে বুঝতে পারবে, হ্যাঁ, আমি বইয়ে আমার তো এমনও আছে, আমি এমনও কোয়েশ্চেন অ্যানালিসিস করেছি যে মেশিন, পাওয়ার সিস্টেম, মেজারমেন্ট, ইলেকট্রনিক্স, পাওয়ার ইলেকট্রনিক্স যেকোনো এক টপিকে কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে সেটা আমি জানি। তোমার অত পড়তে হবে না। এবার তুমি পরীক্ষায় নতুন প্রশ্ন দেখবে, তুমি তো আর ভুলে যাবে, তুমি বাড়িতে এসে পড়বে। আবার নেক্সট টাইম বেটার করতে, করতে রানিং হতে হবে, তুমি একটা জায়গায় চলে যাবে। ২ বছর টাইম লাগবে। তুমি যেকোনো এক্সাম ক্র্যাক করে ফেলতে পারবে। পাওয়ার গ্রিড দেখো, আমি এটাও একটা কথা বলি, ধরো যারা টিসিএল, ডিসিএল ক্র্যাক করতে তাদের পাওয়ার গ্রিড করতে গেলে চাপ লেগে যাবে। কেন? তারা ফাটকা এক্সামে পরীক্ষা দেবে। এবার কি ডিসিএল কিন্তু ফাটকা নয়। তুমি তো আমার কাছে চেঞ্জ সিস্টেম হবে। তুমি এরকম করতে, করতে তোমাকে আমি সবই বলে দিতে পারবো যে মেশিনে যদি আমার কাছে কেউ যদি মেশিন পড়তে আসে, আমি মেশিনে আজ পর্যন্ত বিগত কি, কি জায়গা থেকে প্রশ্ন আমি জানি। কোনখানে ঘোরাতে হবে সেটা আমি ডিসকাশন করব। তোমাকে না পড়লে হবে না। তোমাকে যদি বলি মেশিন এরকম করে ঘুরে ওয়ার্কিং করো ভাই, তোমার সিলেকশন হওয়া দেরি হয়ে যাবে ভাই। তুমি কলেজে ৩ বছর কি জেনে এসেছো? কলেজে টিচার বা টিউশন যাদের কাছেই পড়ো, এখন অনলাইন পড়তে হবে। কিছু তো শিখে এসেছো ভাই, হ্যাঁ কি না? আমার কাছে এলে সেই জ্ঞানটা তোমাকে ইউটিলাইজ করে পড়াবো। আর কি করাবো? টেক্সট বুকে টেস্ট সিরিজ আছে, কারণ আমি ভাই ছোটখাটো সংস্থা। আর আমি যদি একটা ভালো অনেক সেন্টার আমার করা থাকে, আমি অফলাইনকে বেশি গুরুত্ব দিই, অনলাইনকে গুরুত্ব দিই না। এবার কি হয়, তুমি যদি ধরো ভাবো যে দাদা তোমার যে টেস্ট সিরিজ করবো না, আমার শেষটাই মাত্র ২০ জন অ্যাডমিশন হয়েছে। ২০ জন অ্যাডমিশন হয়ে ভাই কি হবে ভাই? টেক্সট বুকে ১০০ খানা ২০০ খানা তুমি দেখে নেবে। আমি বলে দিচ্ছি এইটা তুমি কোনদিন ২০০০ ক্রস হবে না। এই যে ধরো এখানে যে আমি যে ধরো আমি কেন তোমাকে বলছি এটা ভালো করে শুনে নাও। এই যে ধরো এখানে যে ধরো আমি যে তোমাদের যে ১০০ 154 আছে না? এটা কোনদিন ২০০০ ক্রস হবে না। ১০০০ পর্যন্তও যেতে পারে। দেখে নেবে। বুঝতে পারলে? বুঝতে পারলে? এটা ২০০০ ও ক্রস হবে না, ১০০০ ও ক্রস হয়ে যাবে। ১৫০০ ক্রস হবে। তার বেশি হতে পারে। দেখে নেবে, মিলে আমি প্রুফ দেখিয়ে দেবো। আর ডিসিএল কবে এক্সাম হবে না হবে, আমি কিন্তু আমার স্টুডেন্টের কাছে বারবার খোঁজ নিই কবে হবে, কি তুই জানিস কি কোথায় কিছু? আমি তোমার থেকে বেশি কিউরিওসিটি নিই। আমিই বলছি যে ডিসিএল এই তারিখে এক্সাম আসবে। ১ম হয়তো ইউটিউব করিনি, কিন্তু আমার টেলিগ্রামটা আমি এড করেছিলাম। ঠিক আছে? আমি বলেছিলাম যারা আমাকে চেনো বা ইয়ে করে ফেলেছে। এক্সাম কবে হবে ধরে রাখো এন্ড অফ দ্য জানুয়ারি। এই ধরেই আমরা চলবো। কারণ আমাদের ভাই টাইম বেশি নেই। আর আমার কাছে কি করে শর্টে, ধরো আমি তোমাকে শর্টে বলবো যে আজকে ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন আজ পর্যন্ত কি, কি জায়গা থেকে প্রশ্ন, কোন, কোন টপিক থেকে পড়েছে, কি, কি প্রশ্ন, সেটা অঞ্জন ঘোষ জানে। সেটা আমি জানি। সেটা নিয়ে সারাদিন ২৪-১২ ঘন্টা ১৪ ঘন্টা এটা নিয়েই কাজ করি। আমার টার্গেট ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা ভালো কিছু চাকরি পাক, পাওয়ার গেট, যেই অনলি গেট নয়, ডিপ্লোমা ক্যাডার যেই ভালো একটা কিছু পাক। ভালো, ভালো জায়গায় চাকরি পান। এখন পিএসইউ কিন্তু অবস্থা খুব খারাপ, ভালো। রানিং কলেজ থেকে বেরিয়ে এসো ভাই। কলেজ থেকে যখন যারা গেট দেয়, তারা 3rd ইয়ার থেকে দেয়। এক্সাম দেয়। তো তোমরা ভাই পরীক্ষা বা যেই পরীক্ষা, এসএসসি যেই, আরআরবি যেই, এসব কেন কলেজ থেকে পড়বে না ভাই? পরীক্ষা তো 3rd সেমিস্টার বা 3rd ইয়ার থেকে এগুলো শুরু হয়, হ্যাঁ কি না? আর সিলেবাস, ভাই সিলেবাস আমি তোমাকে একটা কথা বলছি, আমি সিলেবাস নিয়ে ইউটিউবে অনেক ছেলে, আমার আমি তোমাকে মানে টিচার বলবো না, বন্ধু হয়, সপ্তাহ সময় বন্ধু হয়, সবকে চিনি মোটামুটি। তাদের সিলেবাসটা বলছে, ওই সিলেবাস আমার মনে হয় আসবে না। আমার মনে হয় সিলেবাসটা আসবে না। কেন? ভাই আমি তো প্রশ্ন দেখি ভাই। আমি দেখি, আমি যদি এখন ইলেকট্রনিক্স পেপার খুলি, ওখানে সি প্রোগ্রামিং এর প্রশ্ন পাবো। আমি যদি ধরো এখন যদি এখন যদি আমি পিএলসি স্কাডা দিয়ে দেখি, ইলেকট্রনিক্স এর কোড থেকে পিএলসি স্কাডা এগুলো প্রশ্ন আসে। হ্যাঁ, আমাদের যে ধরো পিএলসি স্কাডা যেটা আসে সেটা মেজারমেন্ট টপিক থেকে আসে, পিএলএ এগুলো আসে, ঠিক আছে? তো আমি জানি তোমাকে পিএলসি স্কাডাটা হিউজ সিলেবাস, অটোমেট সেন্সর-টেন্সর আসে। তো এটার জন্য তোমাকে ইলেকট্রনিক্স এর ধরো কোশ্চেন সার্চ করো, তুমি গাদা প্রশ্ন পাবে। এআই করো, ভাই পেয়ে যাবে। এখন এআই এসে গেছে, ভাই পেয়ে যাবে। ঠিক আছে? এটা নিয়ে ধরো আমি আমার রিসার্চ থাকে। আর কি, কি আসবে, কি পারবে, কোনখান থেকে তুমি পেরিয়ে যাবে, একটা পয়েন্ট ছক আমি বলে দেবো। ঠিক আছে? আসতেও পারে। কিন্তু আমি বলব আস মানে সেটা ছেড়ে দাও ভাই। কি বলি বলো? আমি এখন বলি আসবে না, যে আসবে। ভাই এটা আমার মতো আমি করব, আমার স্টুডেন্টদের করে, বা তোমরা যদি পড়তে আসো বা কিছু করো ভাই, আমি এখানে এসে এমন হিউজ তো রোমান্স করতে আসবে না তো বলতে পারি না। একটা আসবে। একটার জন্য ১২ ঘন্টাটা খেটে আমার লাভ নেই। ২ দিন ৩ দিন টাইম দিয়ে লাভ নেই। তুমি যেটা জানো ভাই, তোমাকে ভাই ওইখান থেকে, ধরো তুমি পিএলসি স্কাডা তুমি জীবনে পড়োনি। তুমি ভয় খাচ্ছ। কোনখান থেকে শুরু করব? পেন্সিল কাটা যে পড়বো, কোনখান থেকে শুরু? কি টাচ? সেটা তো আমরা জানতে বুঝতে পারছি না হয়তো। তখন তুমি বাংলায় টাইম দাও। নন টেকনিক্যাল টাইম। এর উপর তুমি ঝাঁপিয়ে পড়ো না। যেটা তুমি পারবে,
তুমি ধরো TCL আমি আগের বছর পুরো নিখুঁত পেপার অ্যানালিসিস করেছি ভাই আমার। সেই পেপার অ্যানালিসিস ওই কনটেন্টটা বানাচ্ছি ভাই। ওই পেপারে ভাই যদি 60 খানা প্রশ্ন পড়ে, 40 খানা পারলে এনাফ। 40 টা তুমি পারবেই পারবে। বাকি বাকি ধরো তোমার যে ধরো বাকি যে 20 খানা প্রশ্ন ছিল তার মধ্যে 20 খানা বলবো না, বাকি যে ধরো 40 টা তুমি পারবেই পারবে। অ্যাজাম্পশন। এখন যে 40 টা পাবে তখন কিন্তু মানে সরি ভুল বললাম। তখন তুমি এখনকার যে কোশ্চেন 35 খানা পারবে। বাকি 15 খানা পারবে না। এই বাকি 15 খানা দেখছি ভাই মানে হিউজ মানে টপিক অন্য জায়গা থেকে দিয়েছি। কিন্তু বাকি 50 খানা প্রশ্ন পারি। তখন যদি এরকম ভাবে যদি আমরা পড়াশোনা করি, আমার কনটেন্ট তোমরা যদি পড়ো, তোমরা যেকোনো যদি 50 খানা প্রশ্ন আসে, যদি এরকম টপিক প্রশ্ন ঢুকিয়েও দেয়, ভাই তোমাকে কন্ট্রোল সিস্টেম থেকে বা তোমার মাইক্রোকন্ট্রোলের 10 খানা প্রশ্ন দেবে না, দিকে 2 টো দেবে। নাম্বার উপর ভ্যারি করে। PDCL এ ৭০ খানা পেপারের মধ্যে ২ খানা ৩ খানা কন্ট্রোল ৩ খানা তোমার ৩ টে না হ্যাঁ ৩ টে ভাই ইয়ের প্রশ্ন ছিল। তোমার মাইক্রো কন্ট্রোলের প্রশ্ন ছিল। ঠিক আছে? এটা ভ্যারি করে। যেমন PDCL এ কোনো এস্টিমেট কোয়েশ্চেন প্রশ্ন হয়নি। এটা ভ্যারি করে। তোমাকে ধরে নিতে হবে যে এখন যা পেপার সেও চাইবে যে একটুখানি এক্সট্রা নলেজ জানুক। তার জন্য তোমাকে মেইন যে নাম্বার তোলার জায়গা তোমাকে রেখে দেবে। ফাইট কিন্তু নন টেকনিক্যাল। তুমি নন টেকনিক্যাল পড়ো। নন টেকনিক্যাল ৩০ পড়ো, টেকনিক্যাল ৩০ পড়ো, নাম্বার প্রচুর ৬০। নন টেকনিক্যাল 30, টেকনিক্যাল 30, 60, 60 পেলে এনাফ। এবার তুমি নন টেকনিক্যাল টার্গেট করছো, 40 টার্গেট করবে না, প্রচুর নাম্বার 40 মানে। তোমাকে পরীক্ষার হলে এমন কিছু কুচির প্রশ্ন ঢোকাবে, সেটা কিন্তু অঞ্জন ঘোষই পারবে কাজটা করতে। কি কি এক্সট্রা প্রশ্ন আসতে পারে, কি কি কাজ যেটা তোমাদের নতুন, আমি আমি যেটুকু কাজ নতুন প্রশ্ন তোমরা ঘাবড়ে যাবে না। হ্যাঁ, মেশিন পাওয়ার সিস্টেম যেটুকু হোক, ইলেকট্রনিক্স, পাওয়ার ইলেকট্রনিক্স, অ্যানালগ, মাইক্রো প্রসেসর, নতুন প্রশ্ন ঘাবড়ে না যাও। এই বলে শেষ করলাম। আমাদের কিন্তু ফর্ম ফিল আপ 4 দিন আছে। যারা করবে করে নাও। আর যদি আমার এই ভিডিওটা হয়তো ইনফরমেটিভ লাগে, ফালতু বকতে তো আসেনি, যদি ইনফরমেটিভ আসে একটু রানিং স্টুডেন্টদের করে শেয়ার করে দাও, যারা ফ্রেশার যারা পড়াশোনা করছে তাদের করে শেষার মানে একটু শেয়ার করে দাও, মানে আমি সবার কাছে ভয়েসটা পৌঁছাতে পারে। আমি চাই কম্পিটিশন উঠুক। ঠিক আছে, 500 খানা ছেলের মধ্যে ফাইট হোক, 1000-1200 ফাইট হোক, 2000 ফাইট হোক, আরও আসুক। কারণ ভাই চাকরি আজকে যে এই চাকরি যে আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে দায়ী কিন্তু আমরা সবাই, টিচাররাও দায়ী, স্টুডেন্টরাও দায়ী। কারণ আমরা বেশি জেনে গেছি, আমরা সবকিছু জানি, আমরা সবকিছু হাতের মধ্যে এসে গেছে, সব জেনেই যাচ্ছি। ভাই আমি ডিপ্লোমা কারা করে, আর উচ্চ মাধ্যমিকে যারা খুব একটা খারাপ নাম্বার করতো মোটামুটি বা কিছু একটা করতো, তারাই কিন্তু ডিপ্লোমাতে ভর্তি হতো আমাদের সময়। ভালো করে যে জয়েন্ট জয়েন্ট যেতাম বা ডাব্লিউবি জয়েন্ট কিছু একটা ভালো যাদবপুর এসব জায়গায় জয়েন্টটা পড়তাম, আমরা কিন্তু তার থেকে নিচে, কিন্তু পরীক্ষা দিচ্ছি কাদের সাথে, ওদের সাথে কম্পেয়ার করে। তাহলে আমাকে সেই জায়গাটা ভেবে চিন্তে পড়াশোনা করতে হবে। ঠিক আছে? তো যারা আসছো, পড়বো, আমরা কিন্তু হাই ফাই ব্রেন নিয়ে আমরা কিন্তু এটা ইঞ্জিনিয়ারিং নয়। আমরা সিম্পল ভাবে পড়বো, আস্তে, আস্তে রিভিশন করবো, মক দেবো। হ্যাঁ, মক আমার কাছেও দিতে পারো, অফলাইন মক আছে আমার, দিতে পারো। কিন্তু অনলাইনে বেস্ট মক টেস্ট। আর কোনো কোচিং সেন্টার কেন নয়? ভাই ছেলে প্রচুর, তুমি নিজের কম্পিটিশন বুঝতে পারবে কোন জায়গাতে আছি। ভাই এখানে দেখো 160 এর মধ্যে 11 জন আছে। যে 60 পেয়েছে তাকে আমি বলছি 60, 60 পেলে সে হচ্ছে ভগবান। মানে সে বেস্ট। যে পাওয়া যায় ভাই 60, 30, 60 পাওয়া যায় ভাই। আমার ছেলেরা দেখো এখানে নেগেটিভ করছে যে 19 জনে করেছে, একজন 19টা ঠিক করছে, 19টার মধ্যে 10টা ঠিক হয়েছে, নেগেটিভ মার্কিং না হোক, 60 হচ্ছে না? এই নেগেটিভ কি করে হবে সেটাও আমি আমি করে দেবো। ঠিক আছে? সেটা আমার দায়িত্ব। আর হ্যাঁ, যারা টেস্ট দিচ্ছ, যারা দিচ্ছ না আমার কাছে পড়ো। ভাই তোমাদের ভাই সিলেকশন হওয়া খুব দুষ্কর ব্যাপার। যারা ক্লাসে আসছো না খুব দুষ্কর ব্যাপার। হবে না ভাই, এতটা ইজি নয় জিনিসটা। ভাই জানি ব্যাপারটা। আর তুমি যে প্রত্যেকটা টেস্ট দিচ্ছ, নিজে যতটা অ্যানালিসিস ধরো তুমি অ্যানালিসিস করছো। ভাই আমিও অ্যানালিসিস করবো। তোমাদের সাথে আমার এক্সপেরিয়েন্সটা দরকার। কি, কি হয়, এর সাথে কি লিঙ্ক, সেটা কিন্তু আমি করে দেবো। ঠিক আছে? তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে, শেয়ার করে দিও। সবাই চাকরি পাও, যারা খাটো। যাদের চুলগুলো তারা পেয়ে গেলে আমার যারা অনেকদিন ধরে খাটছে তারা পাবে। এই পরীক্ষার সময় চুলকে ওঠে যে আমি পরীক্ষার ফর্ম ফিল আপ করবো, পড়বো। তারা ভাই ঠিকঠাক আছে। তুমি এসো, তোমাকে লড়তে হবে এখানে, দেখতে হবে কতটা কি হয়। ঠিক আছে? শেষ করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যাঁ, যদি কেউ গুগল ফর্ম ফিল আপ করতে করতে পারো, এখনো টাইম আছে। ঠিক আছে? এইটা না হলে সামনে TCL আছে। হবে তুমি এখান থেকে 2 মাস কিন্তু আমি কিছু একটা কাজ করে দিয়ে যাবো তোমাকে। আমি যেভাবে অ্যানালিসিস করছি করে দেবো। আমি মার্কেটিং এ বেশি পছন্দ করি না। ঠিক আছে? এবার অনেকে ভাবে এটা মার্কেটিং করছি হয়তো, যে ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে? রাখলাম। ভালো থেকো। ঠিক আছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি, আমি আরেকদিন আসবো। ঠিক আছে?
সেখানে আমার এই ধরো অ্যানালিসিসটা করে আরো একটু তোমাদের ঘরে দেখাবো আমি কিভাবে কাজ করেছি, কিভাবে হবে না হবে। আসতে হবে। যদি কেউ ইন্টারেস্ট থাকো Google ফর্মটা ফিল আপ করতে পারো। রাখলাম। ঠিক আছে?